হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হঠাৎ বেরিয়েছিলাম একটা লং রাইডে। তো সামনে আমার জন্য আরও কী কী অপেক্ষা করছে আমিও জানি না। তো ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে ভিডিওতে। তো বন্ধুরা, আমরা আজকে বেরিয়েছিলাম, নর্মাল একটা রাইডে বেরিয়েছিলাম। তো আজকে আমাদের সাথে কিছু একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তো তোমরা ভিডিওতে সেটা দেখতে পারবে। যাই হোক, তো এই রাস্তাটা যেটা সেটা হচ্ছে নিউ আলিপুরের রাস্তা। আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম হয়তো এই রাস্তাটার সম্বন্ধে, এই রেল গেটটার সম্বন্ধে। তো বলেছিলাম যে গেটটা পড়া থাকলে কতটা মানে লোকজন কতটা অসহায় হয়ে পড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সামনে যে বাইকগুলো, এত গাড়ি, এই গাড়িগুলো 5-10 মিনিটের জন্য দাঁড়িয়েছিল না, গাড়িগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, যতদূর আমার চিন্তাধারা বা আমার সেন্স বলে। কারণ কি এই গেটে একবার না দুবার না বহুবার আমি নিজেও আটকে পড়েছি। 5-10 মিনিটের জন্য না, 20 মিনিট 30 মিনিট এরকম টাইমের জন্য আটকে পড়েছি। মানে যে গেট আটকায় সে গেট আটকে নিজের মতো নিজে বসে থাকে। ট্রেন কখন আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। পিছনে লোকজনের ইমার্জেন্সি থাকতেও পারে, এতে তাদের কোনো মাথা ব্যথা নেই। এরা গেট আটকে ওরকমভাবে বসে থাকে। তো যাই হোক, আমরা রেল গেটটা ক্রস করে এখন যাচ্ছি, যে রাইডের জন্য বেরিয়েছিলাম সেই রাইডটা কমপ্লিট করার জন্যই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সামনে প্রচুর ভিড় আছে। আর ওয়েদারটাও একটু ড্যাম ড্যাম ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে। তো আগের দিন রাতে ওয়েদারটা একটু ড্যাম ড্যাম ছিল, সেই কারণে ঠান্ডা ঠান্ডাও লাগছিল। সাথে যদি বলো, সাথে ওই ভাইটা ছিল, যে ভাইটা এডিটিং করে। রেকর্ডিং যেটা সেটা নেক্সট এরপরে গোপ্রো দিয়ে রেকর্ডিং হবে। আমার ফোনটা দিয়ে আমি রেকর্ডিং করবো না, কারণ কি এই ফোনটা দিয়ে রেকর্ডিং করলে পরে আমার কাজেরও কিছু সমস্যা হয়, স্টোরেজ নিয়ে সমস্যা আমি ফেস করছি যেহেতু। তো আমি ফোনটা দিয়ে রেকর্ডিং করবো না। নেক্সট যেগুলো ভিডিও আসবে সেগুলো গোপ্রোরই ভিডিও আসবে। চেষ্টা করবো ভিডিও কোয়ালিটি যাতে একটু বেটার থাকে। আর এদিকে বাঁ সাইডে একটা যে রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু তোমরা যদি চাও পিকনিক খেতে আসতে পারো। রাস্তাটাতে যেটা রাস্তা যায় সেই রাস্তাটা একটা ভালো মাঠের দিকে যায়, বলতে পারো খোলামেলা মাঠ আছে, একটা বট গাছের মতো আছে, এখানে পিকনিক খাওয়া যায়। ডান সাইডের নদী আছে, ফ্যামিলি বলো বা ফ্রেন্ডস বলো এসে পিকনিক খেতে পারো, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। যেটা সত্যি কথা, আমরাও নিজেরাও এখানে পিকনিক খেয়েছি বন্ধুবান্ধব মিলে। জায়গাটা সত্যি খুব ভালো, পরিবেশটা ভালো। আর যদি লোকজনের কথা বলে থাকো তাহলে আমি বলবো অবশ্যই লোকজন ভালো, কারণ কি এখানে লোকজন সেরকম কোনো বাধা দেয় না বা সেরকম কোনো কিছু বলে না। হ্যাঁ, তো তোমরা যেখানে পিকনিক খাবে তোমরাও চেষ্টা করবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যাতে নেক্সটে যাতে কেউ যাতে আসে যদি এখানে পিকনিক করার চেষ্টা করে বা কোনো কিছু মানে প্রোগ্রাম করার চেষ্টা করে, যাতে সেখানকার বাসিন্দা বা জনবসতি যাতে কোনো কিছু না বলতে পারে। এটাও আমাদের দিক থেকে দেখা উচিত। কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসলাম। এই রাস্তাটা হয়তো তোমরা আগেও দেখেছো, বলেছিলাম যেটা এই রাস্তাটা ওই হলদিবাড়ি দিকে যায়, পানিয়ারগুড়ি চৌপতি, ওই মা সেবা যে রিসর্টটা আছে সেটাও তোমরা এই রাস্তায় পেয়ে যাবে। আর এখন তো অলরেডি এই রিসর্টে যাওয়ার সিজন চলেই আসছে, তোমরাও জানো গরম পড়ে গেছে। আর মা সেবা রিসর্টে সুইমিং পুলও আছে। তো সবাই মিলে আসো, যাও। আমিও চেষ্টা করব যে এইবার, আমারও যাওয়া হয়নি, আমি চেষ্টা করব যে এইবার যাওয়ার বন্ধুদের সাথে। বন্ধুরা বলছিল, কিন্তু আমার কাজের থেকে সময় হয় না বলে আমার যাওয়া হয় না। আর এই টানেলটা যেটা, এই টানেলটাও নতুন বলতে পারো, নতুন না তাও অনেক বছর হয়ে গেছে, কিন্তু টানেলটা আগে এরকম ছিল না। আজ থেকে প্রায় 5 বছর আগে টানেলটার রূপই অন্যরকম ছিল। এখন তাও যথেষ্ট ভালো হয়েছে, রাস্তাঘাটও ভালো হয়েছে। এই রাস্তাঘাটও এরকম ছিল না। আর বন্ধুরা, তোমাদের থেকে নর্মালি একটা কথা জানতে চাই, আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একবার অবশ্যই আমাকে বলো। আর এই যে রাস্তাটা যেটা, এই রাস্তাটা আমাকে অনেক কিছু মনে করায়, যেটা সত্যি কথা। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি চাইও না যে এই রাস্তাটা আমার যেগুলো মনে করা ওগুলো আমার দ্বিতীয়বার মনে পড়ুক। কারণ কি আমার সাথে খুব একটা যে ভালো ইনসিডেন্ট এই রাস্তায় ঘটেছে সেটাও আমি বলবো না, বেশিরভাগ খারাপই বলতে পারো। হ্যাঁ, কিছু ভালো স্মৃতি আছে এই রাস্তায়, সেজন্যই আসা। নাহলে আমি এই রাস্তায় দ্বিতীয়বার আমি নিজেও আসবো না ভেবেছিলাম। রাস্তা দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা। আর এই যে টাইমটা, এই টাইমটা ছিল একটু সন্ধ্যাবেলার টাইম, ওই 3:30 পৌনে 4 বাজে, তখন বের হয়েছিলাম। ডান সাইডে ভোলে বাবার মন্দির আছে। সত্যি কথা বলতে সেদিন আমি গাড়িটা সার্ভিসিংও করিয়েছিলাম। তো সার্ভিসিং করানোর পরে ভাবলাম যে একটু গাড়িটা রাইড করেই নিই, দেখে নিই যে সার্ভিসিং কেমন করলো না করলো। একটা সাউন্ড আসছিলো নর্মালি, তো সেটাও দেখলাম যে সেই সাউন্ডটাও নেই। তার থেকে বড় কথা, গাড়ির যে সাউন্ড গার্ডটা, সেই নিচের সাউন্ড গার্ডটাও আমি চেঞ্জ করলাম।
আগে একটা ছিল, সেটা আমি অনলাইন থেকে এনেছিলাম, কিন্তু সেটার সাউন্ডটা খুব একটা আমার পছন্দ না। আর মানে লুকসটাও একটু বাজে করতেছিল। তো সেই কারণে আমি কোম্পানির যেটা অরিজিনাল সামগার্ড হয়, তো সেটাই আমি ইনস্টল করালাম। প্রথম সার্ভিসিংয়ে নর্মালি একটা জেনারেল গাড়ি যদি বলো, ওই 1000, 1200, 1500, খুব ম্যাক্সিমাম হলে 2000। তো আমার গাড়ি এমনই একটা গাড়ি যে এই গাড়িতে আমি 5500 টাকার খালি আমি ফার্স্ট সার্ভিসিংয়ের চার্জই দিয়ে আসলাম। তার মধ্যে 3000 টাকা ইনক্লুড ওই সামগার্ডটা আছে, সেটা বাদ দিলেও 2499 টাকা। অনেক বন্ধুরা, 2499 টাকা এখনকার টাইমে যে পরিস্থিতি, যে মার্কেট, তো আমি বলবো 2499 টাকা অনেক। কিন্তু কী করবো, ওই যে গাড়ি শখের জিনিস, যদি গাড়ি পালো তো গাড়িকে সেইভাবে যত্নও রাখতে হবে। আর আমার আগের যে এনএসটা ছিল সেটাও ওয়েল কন্ডিশনেই ছিল, কিন্তু ওই যে বলে যে একটা শখ, যে এরপরে নতুন অন্য কিছু নিব, কিন্তু একটা থাইকে যে আরেকটা নেওয়া যায় সেরকমও আমার সামর্থ্য নেই, সেই জন্য আমাকে ওইটা সেল করেই এটা নিতে হয়েছে। কিন্তু ওটা যখন আমি সেল করেছিলাম, আর যার কাছে সেল করেছিলাম সেও আমাকে নিজে বলেছে যে গাড়ির কন্ডিশন একদম ওয়েল কন্ডিশন আছে, গাড়ির মধ্যে সেরকম কোনো একটা স্ক্র্যাচ নেই। হ্যাঁ, হেডলাইটটা নিয়ে আমাকে বলেছিল, কারণ কি আমার ওই গাড়ির হেডলাইটটা আগেই একবার অ্যাক্সিডেন্টে ভেঙে গেছিলো। তো আমি যেখানে ঠিক করতে দিয়েছিলাম, তো আমি ওকে বলেছিলাম হেডলাইটটা যাতে সে অরিজিনাল নিয়ে আসে, কিন্তু সে নিয়ে আসছে ডুপ্লিকেট। এখন ডুপ্লিকেট নিয়ে আসে, সে ভাবছে হয়তো সে ধরাও পড়বে না, ডুপ্লিকেট লাগায় দিবে, তো গাড়ি চালাবে কে আর হেডলাইটের দিকে ফোকাস করবে, লাইটই তো মারবে। তো সেই কারণে আমি দেখতে পারলাম যে গাড়ির হেডলাইটটাও ওরকম চেঞ্জ করছে, আর জিনিসটাও ডুপ্লিকেট। তো আমি ওকে বললাম যে গাড়ির হেডলাইটের তো তুই লাগাইছিস, আমাকে বিলটা দে অরিজিনাল। তো বললো যে আমাকে তুই হেডলাইটটা তুই দেখাস। আমি ওকে দেখালাম, তো বললো এরকম এরকম ব্যাপার, আমার কোম্পানিতে পাঠাইতে লাগবে। তারপর আর ওকে আমি কিছু বলিনি, ও বললো যে ঠিক আছে, তুই আমাকে দিয়ে যাস, আমি দেখে নেব। তো তারপরে আমি নেক্সটে আমি ওকে বললাম যে না থাক, ছাড়িয়ে দে, আমি গাড়িটা সেল করে দেবো, তুই যেহেতু বললি আমি গাড়িটা সেল করে দেবো, তুই একটা কাস্টমার দেখি আমাকে জানিস। তো ওই গাড়িটা সেল করে আমি এনফিল্ডটা নিলাম। আর এনফিল্ডটা নেওয়ার পর আমার খরচা আগের থেকে দ্বিগুণ বাইরে গেল। যাই হোক, পার্সে তাতে কোনো অসুবিধা নেই। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি দাঁড়িয়েছিলাম কারণ কি, যে রাস্তাটা যেটা, ওই রাস্তাটায় নিচে তিনজন নিয়ে নামা তো ঠিক আছে, কিন্তু ওঠাটা রিস্ক হয়ে যায়। কারণ কি রাস্তাটা ছিল টোটালটাই একদম ধুলার রাস্তা, মানে যদি একটু ডিসব্যালেন্স হতো তাহলে তিনজন মিলেই পড়তাম। আর এখান থেকে পুরো সিনই চেঞ্জ হয়ে যায় বন্ধুরা, যদি সত্যি কথা বলো। আর কিছুক্ষণ পরে বুঝতে পারবে যে কেন আমি তোমাদের এই কথাটা বললাম। এতক্ষণ হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে রাইডটা একদম পিসফুল, কোনো রকমের কোনো ইসে নেই। আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম পিছনে বাইকে, তো কথা বলতে বলতে নর্মালি যাচ্ছি। তো আমার সাথে যে এরকম একটা সিন হবে, বা সামনে যে হঠাৎ করে এরকম একটা কিছু চলে আসবে আনএক্সপেক্টেড, আমি একদমই ভাবতে পারিনি। তো চলো, অসুবিধা নেই, ওটা হয়েই থাকে। রাস্তায় বাইক চললে, গাড়ি ঘোড়া চললে ওটা হয়েই থাকে। আর আমারও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, আমারও জানা রইলো যে কী হতে পারে না হতে পারে। আমি বলবো আরও একটা কথা, যে এরকম ইনসিডেন্ট সবার সাথেই প্রায় হয়েছে বেশিরভাগই। তো কার কীরকম এক্সপিরিয়েন্স, কে কীরকমভাবে কী করেছো সেই জায়গার থেকে বের হওয়ার জন্য, তো একবার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমারটাও দেখো যে আমি ওই জায়গা থেকে কীভাবে ওই জায়গা থেকে বের হলাম, বা আমি তাদেরকে কী বললাম না বললাম, তো তোমরা সেই জায়গাটা দেখতে পারবে। প্রায় কাছাকাছি চলেই আসছি। যেটা বলছিলাম যে টাইমটা ছিল হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা, দেখতেই পাচ্ছ সন্ধ্যা প্রায় হয়ে হয়ে আসছে। আমাদেরও বের হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ কি যদি ও ছুটি বুধবার দিন, কিন্তু বুধবার দিন থাকলেও আমার এটা ছাড়াও একটু কিছু কাজ ছিল, যেটা করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে আমার আজকের এই রাইডটা যদি বলো যে হ্যাঁ, আমাকে সব দিক থেকে ঠিক আছে, যদি ওই ইনসিডেন্টটা নর্মালি যদি না হতো, কারণ কি ওটা অ্যাক্সিডেন্টলি একটা এরকম একটা ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই। চাবো যে নেক্সট টাইম এরকম কোনো ইনসিডেন্ট না হোক বন্ধুরা, আমার সাথেও না হোক, তোমাদের সাথেও না হোক। কেন বললাম তোমরা বুঝতে পারবে। আর কথা বলতে বলতে ইনসিডেন্টটার মুহূর্ত যেটা চলেই আসছে প্রায়। আর এই রাস্তাগুলো আমি বলবো একটু কিন্তু দেখে আসো বন্ধুরা, কারণ রাস্তার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। যদি মনে করো যে সেফলি আসা যাবে বা খুব ভালো, এইটুকু এগুলা রাস্তা সেফলি, কিন্তু ওই যে কাজ হচ্ছে যেগুলো 2-3 জায়গায় দেখলে, তো ওই জায়গাগুলো একটু ঠিকঠাক দেখে আসো। নেক্সট এরপরে আর কি বলবো, আমিও যখনই সিনটার কথা মনে করি বা সিনটা যখন ভাবি যে এরকম হয়েছে, তখন আমার নিজেরও হাসি পায়। কারণ কি
কিছু করার নেই না ওই জায়গাটায়, কী আর করব। বাইকটাও আজকে রান করালাম আমি, একদম স্মুথ। ফার্স্ট সার্ভিসিংয়ের পর বাইকটা যথেষ্ট স্মুথ হয়ে গেছে। স্মুথ হলে কী লাভ, এই যে কথা বলতে বলতে আমার স্মুথনেস শেষ। আর যেটা বলছিলাম, এই যে ইনসিডেন্ট, ভাইও এনফিল্ড নিয়ে ভাইয়েরও ফটো তুললো, আমিও এনফিল্ড নিয়ে আসছি, আমারও একটা ফটো তুলবে বলে। যাই না এনফিল্ড আলাদারই ফটো আলাদা করে তুলছি নাকি। তো এখানে আবার উনি আমাকে বলছিল যে ভাই গাড়িটা সাইডে লাগাও, তো আমি গাড়িটা সাইডে লাগালাম। তো সেটা নিয়ে আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে উনি আমাকে বলছিল যে গাড়ি থেকে নামো। তো আমি বললাম যে আমি লাইসেন্স আরসি যা আছে আমি দেখে দিচ্ছি, আমি গাড়ি থেকে নামতে পারবো না। তো এই কথাটা রেকর্ডিংয়ে আমি অ্যাড করে দেবো। যাই হোক, তো স্যার আসলো, উনি আমার আরসি দেখলো, তো উনি আমাকে বললো লাইসেন্স দিতে, আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা দিলাম। ইনসিডেন্ট যেটা, সেটা হচ্ছে যে ওনাকে আমি যখন বলছিল, তো উনি বলছিল যে কোথায় যাচ্ছ, আমি বলছিলাম এখানে সামনেই কাজ আছে, একজনকে নামাতে যাব। তো আমি একজনকে নামানোর জন্য গিয়েছিলাম। তো স্যার বললো 3 জন, আমি বললাম যে হ্যাঁ 3 জন স্যার, 2 জন আমরা যাচ্ছি আর একজনকে নামাতে যাচ্ছি। তো তখনও পর্যন্ত উনি আমাকে বলেনি যে গাড়ির চালানটা উনি মেরে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, উনি আমার ড্রাইভিং লাইসেন্সের ফটো তুললো, ঠিক আছে, সে অসুবিধা নেই। কিন্তু ওনাকেও আমি অন দ্য স্পট, ওনাকে আমি জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, স্যার চালানটা কি হবে কি হবে না? তো উনি আমাকে বললো যে তুমি কিসে আছো, ট্রিপলিংয়ে আছো? আমি বললাম হ্যাঁ স্যার, কিন্তু আমার ডবল হেলমেট আছে। ওনাকে আমি দেখালাম। তারপর উনি আমাকে বললো যে ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই। সিভিকটাকে যখন আমি বারবার জিজ্ঞাসা করছি, সিভিকটা বলছে আমি কিছু যাই না, তুমি স্যারকে জিজ্ঞাসা করো, স্যার সব বলবে। এই যে দেখতেই পাচ্ছ, ও যথেষ্ট দূরে দাঁড়িয়ে আছে, ক্যামেরার সামনে আসবে না, বা আসেও নি সেরকম। ও প্রথমবার যখন দেখেছে তখনই সরে গেছে। আরেকটা যেটা ছিল, তাকেই আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে স্যারকে জিজ্ঞাসা করো। এই যে তুমি দেখতেই পাচ্ছ আমি স্যারকে জিজ্ঞাসা করছি, আমি ততক্ষণ দিয়ে যাচ্ছি না যতক্ষণ দিয়ে উনি বলছে। তো এখানে যে স্যার আসলো, স্যারকে আমি জিজ্ঞাসা করলাম, স্যার তখন বলছে যে ট্রিপলিংয়ের যেটা আছে সেটা, সে তো বললাম যে স্যার আমি হেলমেট তো আছে, ডবল হেলমেট পরেই আছি। তো বলে 3 জন আছো, তখন ঠিক আছে স্যার, চালান হবে কি হবে না? তো উনি বললো যে চালান হবে না। তাহলে ঠিক আছে স্যার, তাহলে আসি। আমিও এটা বলে তখন ওই জায়গা থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো কিন্তু বেরিয়ে যাওয়ার পরে যখন রাইড কমপ্লিট করে যখন আমি বাড়ি আসি, তার 10 থেকে 15 মিনিট পরে দেখি আমার কাছে একটা মেসেজ আসে যে আমার গাড়ির এগেনস্টে একটা চালান ইস্যু হয়েছে। তো ঠিক আছে, আমি চালানটা দেখলাম, চালান ইস্যু হয়েছে। তো আমি এসে যে আমাদের এখানে যে ট্রাফিক ওসি আছে তাপস স্যার, আমি তাপস স্যারের সাথে কথা বললাম। স্যার বললো যে কোনো অসুবিধা নেই, সমস্যার যেহেতু হয়েছে সমাধানও আছে। তো স্যারের সাথে কথা বললে সব কিছু বুঝলাম, কী করা যায় না করা যায়। যাই হোক, আমি এইটুকুনও বলবো যে এরকম ইনসিডেন্ট যদি কারোর সাথে হয়ে থাকে, তো কে কীরকমভাবে সেই ইনসিডেন্ট থেকে বের হয়েছো, কে কীভাবে সেটাকে হ্যান্ডেল করছো, তা একবার অবশ্যই ভিডিওতে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো শেষ অবধি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর এই যে কথা বলতে বলতে হলদিবাড়ি চৌপতি চলে আসলাম। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। বাই বাই।